সপরিবারে রাজি। শুধু আত্মীয় স্বজন নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এখন ঠিক আছে। ওরও ছোট, সবে ইন্টার শেষ করেছে। বাবা এর জন্যই দোটানায়। ভাবছে ওর ওপর চাপ না পড়ে যায়, পড়াশোনায় অমনোযোগী না হয়ে পড়ে। ওরও তো পাগল তন্ময় ভাইয়ের জন্য, ছোটাছুটি করতে থাকে পিছে পিছে। ওকে বেশ হ্যান্ডেল করতে পারে ভাইয়া। বিয়েটা মেনে নিলে তো আরও ভালো হয়, পড়াশোনা দুর্দান্ত করবে। এখনই না, অনুষ্ঠান করবে। বছর খানিক সময় নেবে হয়তো। নতুন দিনের সূচনা। রাতের বৃষ্টির ছিটে ফোঁটা নেই। সূর্য উঠেছে। সাদা পাতলা পর্দা ভেদ করে আসছে আলো। অতিষ্ঠ হয়ে চোখ মেলে তাকালো অরু। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো সিলিং ফ্যানের দিকে বেশ কিছুক্ষণ। অদ্ভুত সব দৃশ্য মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে ইতিমধ্যেই। দ্রুত পাশে ফিরল। তন্ময় নেই, কক্ষের কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে বসতে নিতেই লজ্জায় কুঁচকে গেল। দুহাতে মুখ ঢেকে ফেলল। এসব কি হয়ে গেল? ওরও বাক রুদ্ধ বিমূঢ়, বড্ড অস্থির। গলা শুকিয়ে কাট কাট। শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল। কম্বল সরাতে নিয়ে আবারও পেঁচিয়ে নিল। তন্ময়ের শার্ট শরীরে শুধু। ইস! অরুর বক্ষস্থলে তোলপাড় শুরু হয়েছে। ধুকপুক ক্রমাগত বেড়ে চলেছে। মস্তিষ্কে বেজে উঠছে তন্ময়ের বলা সব আদুরে কথাবার্তা। দূর হতে পায়ের শব্দ ভেসে আসছে। অরু হন্তদন্ত ভঙ্গিতে পুনরায় শুয়ে পড়েছে। কম্পন মাথা অবধি টেনে নিয়েছে। নিজেকে পুরোপুরি লুকিয়ে রেখেছে। এই মুখ সে তন্ময়ের সামনে কিভাবে নিবে? অরু বেশ উপলব্ধি করতে পারছে একজনের অস্তিত্ব। তন্ময় বিছানার সামনে এসে দাঁড়িয়েছে। কম্বল মুখের সামনে থেকে নামাতে চেয়েছে। অরু শক্ত করে ধরে রাখল। তন্ময় ডাকল। অরু। অরু অস্পষ্ট স্বরে আওড়ালো। হুম। জবাব দিয়ে মুখ চেপে ধরল। মুখটা এত আগে আগে চলে কেন? তন্ময় বলল। উঠে বস, খেয়ে নে প্রথমে, ওষুধ খেতে হবে। না। আমার দিকে তাকিয়ে বল। অরু নাক মুখ কুঁচকে রাখল। ধমকানো হচ্ছে। রাতে চান প্রাণ সোনা কে ডাকলো? অরু নির্লজ্জ হলে ঠিক মুখের উপর বলে দিত। দুষ্টু লোক। তন্ময় কিছুটা শক্তি প্রয়োগ করেই সরিয়েছে কম্বল। অরু এবার দুহাতে মুখ ঢেকে রাখল। কোনো সারা শব্দ না পেয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁকে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। তাজ্জব বনে অরু আবারও শক্ত করে চোখ ঢেকে ফেলল। তন্ময়ের গলার স্বর নরম হয়ে এলো। খারাপ লাগছে? ব্যথা হচ্ছে? লালিত মুখশ্রী ঢেকে রাখা অরু মাথা নাড়ালো। অল্প। ওষুধ নিলেই চলে যাবে। অরু হাত সরালো। আর চোখে তাকালো। তন্ময় প্যান্ট শার্ট পরে ফিটফাট হয়ে আছে। পারফিউম ঘ্রাণ আসছে নাকে। অরুর চোখের সামনে ভেসে উঠল তন্ময়ের নগ্ন সুঠাম দেহের দৃশ্য। লজ্জায় কাবু হয়ে পড়ল মুহূর্তেই। অরুকে চমকে তন্ময় হুট করে মাথা ঝোঁকালো। তার ঠোঁটে শক্ত চুমু খেয়ে বসল আচমকা। বড়সড় চোখে তাকানো অরুর ঠোঁটে আর এক দফা চুমু পড়ল। ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। ঔষধ তন্ময় নিচু হাতে এগিয়ে দিয়েছে। অরু প্রশ্ন করল। কিসের ঔষধ? ব্যথার। অরু মুখে পানি নিয়ে খেলো। পরপর আরেকটি ওষুধ এগিয়ে দিল তন্ময়। অরু এবারও প্রশ্ন করল। এটা কিসের ঔষধ? চুপচাপ খা। বাইরে থেকে ইব্রাহিমের চওড়া গলা শোনা যাচ্ছে। তন্ময়, তাড়াতাড়ি আয়, দেখে যা। আসছি। তন্ময় পুনরায় অরুকে বলল। খা। খাচ্ছি তো। খেয়ে নে, আমি একটু আসছি। ট্যাবলেট তালুতে দিয়ে দরজার দিকে অগ্রসর হলো। দরজার সামনে থেকে ফিরে তাকালো। পুনরায় খেতে বলে গেল। এত তাড়া কিসের? অরু টেবিলের দিকে এগুলো। ট্যাবলেটের পাতা রাখা। এখান থেকেই ঔষধ বের করেছিল। অরু নাম দেখল। কি মনে করে গুগলে নাম লিখে সার্চ করলো বার্থ কন্ট্রোল। সময় নিয়ে পড়ল। সব কিছু জেনে সে আর ট্যাবলেট খেলো না। আলগোছে জানালা দিয়ে ফেলে দিল। অয়ন লম্বা শ্বাস ফেলছে। মুখশ্রী বেশ করুণ। রুদ্ধশ্বাস নিয়ে একটু নরম গলায় বলল। তোমার কি মায়া নেই? আমি কি এভাবে গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরে ফিরে বেড়াবো? জানো কতটা ঘুম পেয়েছিল আমার? এভাবে ঘুমানো যায় না, শরীর ব্যথা করছে।
সাবিহা চোরা চাহনি নিক্ষেপ করলো। প্রচণ্ড মায়া হলো, তবে তার গলাটাও শুকিয়ে আছে, অনুভূতি চেকে বসেছে, বুকটা ধড়ফড় করছে। অয়নকে সে কিভাবে বলবে? ভয়টা সে নিজেকে নিয়ে পাচ্ছে, নিজের উপর তার ভরসা নেই। খুব ভেবে চিনতে ছোট গলায় বলল। আচ্ছা ঠিক আছে। অয়ন যেন উগ্র সমুদ্রে জাহাজ পেয়ে বসেছে। ওরও জাহাজের গতিতে ছুটল। বাছাই করা হোটেল রিজার্ভ করে রেখেছিল, সোজা সাপটা গিয়ে পৌঁছলো। সাবিহা বিরক্ত হলো বটে, ছেলেটা প্রচণ্ড খারাপ, খারাপের ঘরে খারাপ। এতক্ষণ যাবৎ মুখটাকে প্যাঁচার ন্যায় করে রেখেছিল। খুব গোছালো দীর্ঘ কামরা, বড় বিছানা। সাবিহা ইনিয়ে বিনিয়ে বলল। আরেকটা রুম নেওয়া যাবে না? অয়ন শুনেও যেন শুনল না, টি শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। প্রশস্ত দীর্ঘ পিঠ সাবিহার চোখের সামনে, বুকটা ধক করে উঠল, দৃষ্টি নড়ে চড়ে গেল, শ্বাস প্রশ্বাস অশান্ত। এদিক সেদিক নজর ঘোরাতে চাইল, পারল না। বেহায়া চোখজোড়া ফুলে বাহু দেখতে ব্যস্ত, ওয়ার্কআউট করার শরীর দেখতেই আকর্ষণীয়, নজর ফেরানো দায়। অয়ন বেহায়ার ন্যায় ঘুরে দাঁড়ালো। সাবিহা গোপনে হাঁসফাঁস করে বারান্দার ছুতোয় চলে গেল। অয়ন আনমনে হাসল, ওয়াশরুমে গেল। সাবিহাকে সে মোটেও বিরক্ত করবে না, কোনো স্পর্শ করবে না। সে সাবিহাকে বাধ্য করবে যেচে এসে তার স্পর্শ নিতে, তার স্পর্শের আকাঙ্ক্ষা করতে। পিল নিয়েছিস? হুম। কই দেখি, বড় হা কর। কিসের পিল ছিল বলেন আগে? তন্ময় মহা বিরক্ত হলো, দু আঙ্গুল দিয়ে অরুর ঠোঁট চেপে ধরল, চোখ রাঙিয়ে ইশারায় বোঝালো মুখ খুলতে। অরু তবুও খুলছে না, নাছোড় বান্দা। তন্ময় টেবিলের দিকে এগুলো, আরেকটি নিবে ঔষধ এমন হাবভাব। সেটা দেখে অরু ঘাবড়ে গেল, ছটফট করে মুখ খুলে তন্ময়ের সামনে দাঁড়ালো। এই যে দেখেন, আমি খেয়েছি, সত্যি দেখেন। তন্ময় সেই ছোট্ট মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, গোলাপি ঠোঁটজোড়া দুপাশে ছড়িয়ে, ফুলো ফুলো গাল জোড়া খুব আকর্ষণ কাটছে। তন্ময়কে ডাকছে যেন, সে মুখ বাড়ালো, শক্ত করে কামড় বসালো তুলতুলে নরম গালে। হঠাৎ আক্রমণে ওরও তাজ্জব, কিংকর্তব্য বিমূঢ় এবং ব্যথিত। এমনটা তার তন্ময় ভাই করেছে বিশ্বাস করতে পারল না। বড় বড় গোল চোখে দেখতে থাকলো। তন্ময় হাসল নির্বিকার ভঙ্গিতে, হেসে গাল টেনে ধরল। ট্রাস্ট করবো? হুম। আমি তো আমাদের ভালো চাই। আমাদের? ওরও খানিক লজ্জাও পেল, একটু কষ্টও পেল, কিন্তু সে তো ভালোই চায় তাই না? ভালোর জন্য একটু মিথ্যে বললে কিছু হয় না। মাহিন অতিষ্ঠ ভঙ্গিতে সোফায় বসে, মুখশ্রী বড্ড নাজুক, বেচারা প্রচণ্ড ক্ষেপে আছে প্রকৃতির উপর। এসব রোম্যান্টিক ওয়েদার কি তার জন্য নাকি? যদি তার জন্য না হয় তাহলে দরকার নেই এই রকম ওয়েদারের। সে ঘুরতে এসেছে, ঘুরবে। রোম্যান্টিক বৃষ্টি দেখে যাকে তাকে নিয়ে ভাবতে বসবে না। বাল, বৃষ্টি ও তন্ময়ের সাইডে মনে হয় হানিমুনে সন্তুষ্টভাবে সম্পন্ন করার সব ওয়েস্ট দিয়ে দিয়েছি শালারে। আর আমার এসে ট্যুরে দিব ভেবে আসলাম, সেটার কি হবে? বেরোতেই পারছি না, সকাল থেকে বৃষ্টি, দেখতে দেখতে বিকেল, সন্ধ্যা ঘনিয়ে আসবে ভাই, ঘোরাফেরা কি আদৌ হবে? তন্ময় ভ্রুক্ষেপহীন, চুপচাপ বন্ধুদের মধ্যে বসে, মাহিনের থমথমে চেহারার চটচটে মেজাজের বকবক নির্বিকার ভঙ্গিতে শুনছে। ইব্রাহিম শব্দ করে হাসল, সেলফোন পকেটে ঢোকালো, সাজেশন দিল। রেনকোট পরে নে চল, তারপর বাইক নিয়ে বেরোই, ব্যাপারটা জোশ হবে। হ্যাঁ, তারপর ব্যাচেলর আমি, কোনো চিপায় পড়ে মরতে যাই, রাস্তাঘাট উন্নয়নের জোরায় ভেসে বেড়াচ্ছে, আমাকে ভাসিয়ে দেবে শালা। তুই কোনো ব্যাটা না। হ্যাঁ, আমি তোর বেরি, দে বাবা বিয়ে দে, পক পক করে মাথা খাওয়ার কাজ করতো। মাথা গরম মাহিনকে থামাতে সুহানি নরম সুরে বলল। আচ্ছা, হোম গেমস খেলি, আর একটা নাইট ইভেন্ট। হাউ অ্যাবাউট ট্রুথ অ্যান্ড ডেয়ার? বাগানে তো ব্যবস্থা করাই, আমরা শুধু খাবার টাবার সেট করব, গান টান বাজাবো, খাবো, এনজয় করব, কেমন হবে? মাহিন তার বিরক্ত মুখ খুলবে ভাব, পূর্বে সুহানি ওয়ার্নিং দিয়ে দিল। খবরদার, আমাকে তেতো কথা শোনাতে আসবি না, মনে রাখবি আমি মেয়ে। কলিজা কেটে দিয়ে দেই,
তুই ভুনা খিচুড়ি করে সবাইকে বিলে দে। বাসলাম। মাথা গরম মাহিনের তেতো কথা কম বেশি গ্রুপের সবাই গিলেছে। গিলে কেউই আর আগ বাড়িয়ে সাজেশন দিতে গেল না। তন্ময় দুপাশে মাথা নাড়ালো, তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। কেয়ারটেকার চাচাকে বলল। দুটো ছাতা হবে থাকলে দিন চাচা। কেয়ারটেকার চাচা জি বলে ছুটে গেল। মিনিট পাঁচেকের মধ্য নিয়ে আসলো, এগিয়ে দিল। তন্ময় একটা ছাতা নিয়ে আর একটা মাহিনের দিকে ছুঁড়ে মারল। নে আয় বাইরে। ছ্যাত করে উঠে দাঁড়ালো মাহিন, ছাতা হাতে ধেই ধেই করে তন্ময়ের পিছু গেল। বিরক্তিতে রীতিমতো তার চাপা কাঁপছে। কাকে ছাড়া যায়? তন্ময়কে তো একদম নয়। এই ছেলে দেখতে শান্ত, কিন্তু মুখ চললে অশান্ত, খবর করে দিবে তার। এক প্রকার বাধ্য ছেলের ন্যায় বেরোলো। তন্ময় ছাতা মাথায় যাচ্ছে বাগানের দিকে। মাহিন পিছু চলল। উদাসীন পায়ের গতি দুজন বাগানের নিরিবিলি জায়গায় আসতেই থামল। দৃষ্টি দুজনের এদিক সেদিক। নীরবতা ভাঙল মাহিন। আমারে দেখ, কত মেয়ে পিছনে ঘুরছে ঘুরছে, কাউন্ট করে শেষ করতে পারবি না দোস্ত, পারবি না। অথচ আধা বয়সী ছোট ইতুরে একটা মেয়ে আমাকে বুড়ো আঙুল দেখায়। আমি আমি মাহিন কল রিসিভ করে না। কত বড় সাহস! এসব একটুখানি মেয়ে আমার দাম বোঝে কীভাবে, কদর করবে কীভাবে? জানেই না আমি কে। শালা কত মেয়ে পিছনে ঘোরালাম, ডেট করলাম, ছুঁড়ে মারলাম, হিসাব নেই। আর এখন এই বয়সে এসে কী সব দেখতে হচ্ছে। গলা পরিষ্কার করে আর চোখে তন্ময়ের দিকে তাকালো। ওই মেয়েটা মানে মার্জি, ওর ছবি আছে? তন্ময় মাথা ঘোরালো, নিবিড়ভাবে মাহিনকে পর্যবেক্ষণ করছে। মাহিন নড়ে চড়ে ওঠে। এভাবে তাকাস কেন? তোকে দেখে সুবিধা লাগছে না। লাগবে কীভাবে? থাকলে দেখা। তন্ময় পকেটে হাত দিল, সেলফোন বের করবে। হুট করে মাথা উঁচু করলো। অযথায় চোখ গেল উপরে। দোতলার পশ্চিম দিকের বারান্দায় তার বোকাশোকা অরু দাঁড়িয়ে, বৃষ্টির মধ্যে। এভাবে থাকলে ধীরে ধীরে ভিজে যাবে তো, ঠান্ডা লাগবে। তারপর সারাদিন নাক ধরে বসে থাকবে। তন্ময় পা বাড়ালো ঘরের দিকে, যাবার আগে বলে গেল। পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। মেঘ ডাকছে কুড়ুম কুড়ুম শব্দে। প্রকৃতি বড্ড ঠান্ডা, শান্ত। বাহিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট শ্যাতলা, গাছগাছালি নরম এবং ভেজা। আবহাওয়া জানান দিচ্ছে এই ঝুম বৃষ্টি নামবে বলে। হুট করে বৃষ্টি নামলে ওরও ভিজে যেতে পারে। সে তো বারান্দায় দাঁড়িয়ে, আসমানের নিচে, শটান মেরে নড়চড় নেই। এক মনে চিন্তিত মুখে আকাশ কুসুম ভাবনায় মশগুল। এত সব ভাবতে গিয়ে ভুলে বসেছে জগৎ। তার তন্ময় ভাইয়া ভীষণ দায়িত্বশীল এবং ধৈর্যবান ব্যক্তি। ওপর দিয়ে একটু গম্ভীর আর থমথমে চেহারার অধিকারী, তবে ভেতরে নরম তুলতুলে। খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই এই লোক বাচ্চা কাচ্চা কতটা পছন্দ করে। ছোটবেলা থেকে তন্ময়কে দেখে এসেছে, খুব করে চেনে তন্ময়কে। এই যে দীপ্তকে তন্ময় পেলেছে বললে মোটেও ভুল হবে না। ছোট থেকেই দীপ্ত তন্ময় বলতেই অজ্ঞান। রাত বিরেতে মায়ের বুকের দুধ ফেলে তন্ময়ের সঙ্গে ঘুমিয়েছে। দিন নেই সকাল নেই তন্ময়কে তার মর্জি মোতাবেক ঘুরতে বেরোতে হয়েছে। এমনকি কোলে করে অফিস গিয়েছে, পাশে রেখে মিটিং সেরেছে। ছোট বোন সাবিহাকেও কম আদরে পালেনি সে। যা চেয়েছে দিয়েছে, দিচ্ছে। না নেই, এসব বিচিত্র চিত্রগুলো সকাল থেকে হানা দিচ্ছে অরুর মস্তিষ্কে। তার তন্ময় ভাইয়া একজন সুপুরুষ, ভালো ছেলে, ভালো ভাই, তেমনি একজন ভালো হাজবেন্ড। ভবিষ্যতে নিশ্চয়ই একজন বেস্ট বাবাও হবে। ওরও খুব করে চাই তন্ময় বাবা হোক, আর সে মা। তাদের দুজনের অংশ আসুক। হ্যাঁ, তাদের বিয়ের বয়স কম, সে খুব ছোট, তার সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ে আছে। তাতে কি, তন্ময়ের তো বাবা হবার বয়স হয়েছে, তাতেই হবে। সকাল থেকে গিল্টি ফিল করা অরু আকাশ কুসুম ভেবে মনকে শান্ত করলো। অতি ভেবে চিনতে সে আর পিলের বিষয়টি তন্ময়কে বলবে না ভাবল। তাকে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিলেও বলবে না। যখন তন্ময় জানবে তখন নিশ্চয়ই একটা চড় মারবে তাকে। মারুক, ওরও সহ্য করে নেবে, সব কিছু মুখ বুঝে মেনে নিবে। এই ছোট্ট মাথায় কি খিচুড়ি পাকাচ্ছিস? ওরও চমকে উঠল, ভীষণ ভড়কে গিয়েছে, রীতিমতো কেঁপে উঠেছে।
কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। অরুর বেলায় বুঝি তাই। তড়িৎ গতিতে পেছনে তাকালো। তন্ময় দাঁড়িয়ে একদম কাছে, তার পিঠ ঘেঁষে, চেহারায় চিন্তার ভাঁজ। সে খুব গুছিয়ে অরুকে দেখে নিচ্ছে। এই মেয়েটাকে সে রন্ধ্রে রন্ধ্রে চেনে। মুখমণ্ডল, আচার আচরণ, হাবভাব দেখেই বুঝতে পারে কিছু একটা তো চলছে। অরু ৩২ দাঁত দেখিয়ে বোকার মতো হাসল। অন্ধকারে বৃষ্টি স্নাত প্রকৃতির সামনে এই সাধারণ পোশাকে লম্বা চুল ছেড়ে রাখা বোকা অরুকে এক রাজ্যের মায়াবতী লাগছে, আতুরে লাগছে। তন্ময়ের সেই ছোট্ট সন্দেহ বহু দূরে পালালো। মস্তিষ্ক শীতল পড়ে গেল। থেকে গেল বুকের বাপাশে চিনচিন ব্যথা। দোপা এগুলো। অরু তখনও নিজেকে বাঁচাতে বেশ তোড়জোড় করছে। কিছু ভাবছি না, আমি তো মেঘলা আকাশ দেখছিলাম। বলুন, আমি কি মিথ্যে বলি? আমার মতো সত্যবাদী কি কেউ? পিঠে এবং হাঁটুর নিচে হাত চেপে অরুকে ৫ কোলে তুলে নিল তন্ময়। ঘটনাটি বেশ দ্রুত ঘটেছে। ভীতু অরু কুঁকড়ে গিয়েছে। চোখমুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করেছে। আষ্টে পৃষ্ঠে চাপটে ধরেছে তন্ময়ের গলা। আসমান তখনও কাঁদতে ব্যস্ত। জল ভিড় জমিয়েছে তন্ময়ের ঘাড়ে। টি শার্ট জুড়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির ছাপ। অরুর উদাসীন চেহারার রং বদলাতে শুরু করেছে। লাল বর্ণের আভা ছড়িয়ে পড়ছে সর্বাঙ্গে। মাথা নত, দৃষ্টি লাজুক। এদিক সেদিক তাকাচ্ছে। চোখ তুলে তন্ময়ের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারছে না। মস্তিষ্কে ঘুরে ফিরে চলে এলো রাতের দৃশ্য। আর এক দফা লজ্জার সম্মুখীন। ছোট করে নামিয়ে দিন বলতেও দ্বিধাবোধ করছে। তন্ময় ভেতরে হাঁটা ধরেছে। ঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন। এই তো সকালে কেয়ারটেকার চাচা কাজের লোক দ্বারা পরিষ্কার করিয়েছে। বিছানায় বসে অরু হাঁসফাঁস করছে। ঘরবন্দি ভালো লাগছে না। বাইরে যেতে ইচ্ছে করছে। আর চোখে তন্ময়কে দেখে নিল। এলোমেলো চুপসে যাওয়া গলায় আবদার ধরল। বাইরে যাব না? তন্ময় ঘুরে তাকালো। বৃষ্টি হচ্ছে। সুন্দর আবহাওয়া তো। তন্ময় কিছুক্ষণ চেয়ে রইল। তপ্ত শ্বাস ফেলে বলল। রেডি হয়ে নে। অরু হাসল। লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। সে আর তার তন্ময় ভাই বেরোবে লং টার্ম ড্রাইভিংয়ে। হে হে, তারা তো হানিমুনে আছে। বৃষ্টি যেন শপথ নিয়ে নেমেছিল। তিন দিন পই পই করে ঝরতে থাকলো। মেঘলা আকাশ রয়ে গেল সর্বক্ষণ। আজ তাদের যাওয়ার পালা। ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে। এই তো আর মাত্র ২ ঘন্টা, প্রায় চলে এসেছে। ওরও গভীর রাতের উষ্ণতা মাখিয়ে নদীর পানির স্রোতের পানে চেয়ে খুব উপভোগ করছে এই ৩ দিন। এমন কিছু ঘটেছে যা আর কখনো ঘটেনি। তার আর তন্ময়ের একান্ত ব্যক্তিগত সময়গুলো এতটাই প্রাইসলেস ছিল যে ওরু ভাবতে বসলেই এক রূপকার রাজ্যে হারিয়ে যায়। অনুভূতির সাগরে ভেসে বেড়ায়। খুব অন্যমনস্ক হয়ে পড়ে। বাড়িতে গেলে তো আর এমন হবে না। একসাথে থাকা হবে না। একসাথে ঘুমোনো হবে না। এই যে এই ৩ দিন অরু তন্ময়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছে, তন্ময়ের বুকে মাথা রেখেছে ঘন্টার পর ঘন্টা। তন্ময়ের শরীরে সুগন্ধি শুকতে শুকতে শ্বাস প্রশ্বাস ফেলেছে। এগুলোতে আর করতে পারবে না। অরুর ভীষণ কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, বুকে যন্ত্রণা অনুভব করছে। কি হয়েছে? তন্ময়ের গম্ভীর গলা। সে মাত্রই এলো। এতক্ষণ বন্ধুদের সঙ্গে বাহিরে ছিল। প্রচণ্ড গরম। শরীরের ঘর্মাক্ত শার্ট খুলে ফেলল মুহূর্তেই। লাগেজ হতে টি শার্ট নিতে নিয়ে ওর মুখশ্রী দেখতে পেল। মেয়েটা কেঁদেছে নাকি? তন্ময় চিন্তিতভাবে এগিয়ে গেল। থুতনি চেপে মুখ তুলে ধরল চোখের সামনে। তুলতুলে নরম মুখ, লালচে নাক, ভেজা চোখ, বেশ আবেদনময়ী বৈচিত্র্য। প্রশ্ন করলাম তো। কিছু না। তন্ময় যেন সব বুঝতে পারে। কিছুক্ষণ চুপ থেকে অরুকে বুকে মিশিয়ে নিল। তার উদম প্রশস্ত বুকে গিয়ে ঠেকেছে অরুর ভেজা গাল। গরম উষ্ণ আভাস। শরীর শিউরে উঠল অরুর। তীব্র বেগে ছুটছে রক্ত চলাচল। ঘন ঘন তপ্ত শ্বাস ফেলছে। হৃদয়খানাও বাজতে ব্যস্ত। রন্ধ্রে রন্ধ্রে ভালো লাগা ছেয়ে বসেছে। নিবিড়ভাবে চোখজোড়া বন্ধ করে রাখল। মনোযোগী হলো তন্ময়ের বুকের গতিপথ মাপায়।
জীবন থমকে যাক এখানেই, এভাবেই এই সময়। লঞ্চ থেমেছে। সাব্বির শেখ সাহেব দাঁড়িয়ে মাথা উঁচু করে, পেছনে দুহাত গম্ভীর মুখে পেঁচিয়ে রেখেছেন। তন্ময় অরুকে নিয়ে লাগেজ হাতে এগিয়ে গেল, সালাম জানালো, কুশল বিনিময় করে নিল। ঘড়ির কাঁটা 3টা 20। তন্ময় অয়নকে কল করলো। ছেলেটার সঙ্গে তার রাত 10টায় একবার কথা হয়েছে, বলেছে সদরঘাট সময় মতো চলে আসবে। এসেছে কিনা? বাহিনকে বিদায় দিয়ে সামনে এগুলো। বেরুতেই একগাদা সিএনজির মধ্যে সাদা গাড়ি দাঁড়ানো দেখতে পেল। সাবিহা ছুটে আসছে, হাস্য উজ্জ্বল ভরাট মুখশ্রী। 3 দিনে মেয়েটার সবকিছু কেমন উজ্জ্বল হয়ে গিয়েছে, প্রাণ ফিরে পেয়েছে যেন। ওরও সেই যে হাত ধরেছে সাবিহার, ছাড়ার নাম নেই। গাড়িতে উঠেও সে সাবিহার সাথে লেপ্টে বসে থাকলো। অয়ন দিব্যি তার ঘোরাফেরার বর্ণনা করছে, ওরও মনোযোগ সহ শুনছে, হুটহাট প্রশ্ন করছে, কাহিনী শোনার আগ্রহ প্রকাশ করছে। সে প্রেম বিষয়ক টপিকে ভীষণ চঞ্চল। মোস্তফা সাহেব আর আনোয়ার সাহেব সোফায় বসে দুজন এই রাত বিরেতে চা খাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ঢুলতে ঢুলতে মুফতি বেগম এলেন, হাতে ট্রে, সেখানে আরও 2 কাপ চা। সেই 12টা থেকে চা বানিয়ে চলেছেন। না ঘুমিয়ে 2 ভাই চায়ের পর চা পান করছেন ঘুম তাড়াবার জন্য। কেন ভাই, বাড়ির ছেলে মেয়ে ফিরবে, ফিরে তো ঘুমোবে, সকালে দেখা করা যাবে না? আশ্চর্য! বিরক্ত মুফতি বেগম একা নন, জবেদা বেগমও চরম বিরক্ত। তিনি একটু আগে কটকট পায়ে ঘুমোতে গিয়েছেন, পরপর আবার ফিরে এলেন। আসলে তিনি নিজেও ছেলে মেয়ের চিন্তায়। 3টে দিন ধরে ঘর বাড়ি ফাঁকা হয়ে আছে, নিস্তব্ধ নির্জন। এত খারাপ লেগেছে বলে বোঝানো যাবে না। আর কিছুক্ষণ মাত্র, সব আগের মতো হবে, ঘর বাড়ি উজ্জ্বল হয়ে পড়বে। এই তো ওরও এসেই নাক টেনে বলবে, বাবা, চাচ্চু, তোমাদের কি আমার ওপর মায়া নেই? এই যে আমি 3 দিন ধরে বাইরে, কই আমার তো খবর নিলে না? বলতে বলতে হয়তো কেঁদেও দিতে পারে। সাবিহা বেশ চুপচাপ, একটি টু শব্দও করছে না, দৃঢ় দৃষ্টিতে বাইরে তাকিয়ে, এক মনে নিশ্চুপ হয়ে। পাশে ওরও ঘুমিয়ে পড়েছে, মাথাখানা এখনো হেলে তুলে চলেছে তার। বেকায়দায় পড়লে মাথায় আঘাত পেয়ে বসবে নিশ্চিত। তন্ময় উপরের আয়না দ্বারা দৃশ্যটি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। রাস্তায় মনোযোগ দিতে পারছে না, এক প্রকার অস্বস্তি অনুভব করছে। এবার সে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকল। সাবিহা নিরুত্তেজ, ধ্যানমগ্ন হয়ে আছে অন্য বিষয়ে হয়তো। বাধ্য হয়ে অয়ন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল। এই যে। হুড়মুড়িয়ে তাকালো সাবিহা, দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হতেই গাঢ় করে চোখ রাঙালো, মুখশ্রী খিচিয়ে ফেলেছে, সমানে দৃষ্টি দ্বারা আগুন ছুঁড়ে চলেছে যেন। অয়ন বুঝেও বুঝল না, হেসে খেলে শুধালো, ও মা, এমন করে তাকাচ্ছ কেন? ভাইয়া ডাকছে শুনছো না? ওরও ঘুমিয়ে পড়েছে, মাথাটা কোলে নাও, ঘাড়ে ব্যথা পাবে। সাবিহা পাশে তাকালো। অরুর মাথাটা তখনও দুলছে, এবার পড়ে যাবে প্রায়। সঙ্গে সঙ্গে অরুর মাথাটা ধরে ধীরে সুস্থে কোলে রাখলো সাবিহা। সামনের চুলগুলো গুছিয়ে দিতে নিয়ে পুনরায় আর চোখে তাকালো অয়নের দিকে। পুনরায় দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল। ডান চোখ আলগোছে বুঝে অয়ন দুষ্টু হাসল। কত বড় সাহস আবার চোখ মারে! সাবিহা দ্রুত নজর ফেরালো, জানালার বাইরে দৃষ্টি রাখল, শক্ত করে নয়নচোরা বুঝে নিল। বেগতিক গতিতে ছুটছে ভেতরের গরম তরল রক্ত, বেসামাল হয়ে পড়েছে হৃদয়। ছটফট করছে, ধুকপুক করছে। বন্ধ দুচোখের পাতায় ভেসে উঠল গতকাল রাতের দৃশ্য। শিউরে উঠল মুহূর্তে, শুকনো ঢোক গিলল। এখনো উপলব্ধি করতে পারছে তখনকার শক্ত মজবুত হাত জোড়ার স্পর্শ, গরম নরম ঠোঁটের ছোঁয়া। ক্রমাগত শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে উঠছে। মাথাটা পেছনে এলিয়ে দিল সাবিহা। এ কি করে বসলো? ভোর 4টা, গাড়ি থেমেছে শাহজাহান বাড়ির সামনে। তন্ময় আগে বেরোলো, অয়নও বেরিয়েছে। বেরিয়ে সে পেছনের বিপরীত পাশের দরজায় পিঠ হেলিয়ে দাঁড়িয়েছে। মূলত সাবিহাকে বেরোতে দিবে না, যেন এই যে সাবিহা দরজা খুলতে যাচ্ছে, পারছে না। তন্ময় ইতিমধ্যেই দরজা খুলে অরুকে কোলে তুলে নিয়েছে। ঘুম থেকে ডেকে তোলার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করেনি। শান্ত সুরে যাবার পূর্বে সাবিহার উদ্দেশ্যে বলে গেল, তাড়াতাড়ি আয়।
সাবিহা কিভাবে আসবে? তাকে তো বেরোতেই দিচ্ছে না। বিরক্ত হয়ে ওপর পাশ দিয়ে বেরোবে এমতো অবস্থায় অয়ন ভেতরে এসে ঢুকে বসেছে। দরজা লক করে দিয়েছে। সাবিহা রাগান্বিত হবার প্রচেষ্টায় কড়া করে চোখে তাকালো। কি সমস্যা? অয়ন নির্বিকার ভঙ্গিতে নিবিড়ভাবে সাবিহাকে দেখছে। মেয়েরা লাজুক হলে তাদের সৌন্দর্য হাজার গুণ বেড়ে যায় নাকি? বাল্বের সামান্য আলোয় সাবিহার মুখখানা বড্ড লাল। নাকের ডগায় কেউ হয়তো লাল রং ছুঁয়ে দিয়েছে। ভেজা ঠোঁট চোরায় চোখ যেতেই বুকের আকুতি বেড়ে গেল। এই ঠোঁটের স্বাদ কতটাই না গভীরভাবে নিয়েছে সে রাতে। সাবিহার দুপাশে হাত ছড়িয়ে রাখল, বন্দি করে রেখেছে বুকের পিঞ্জিরায়। ঘামতে শুরু করেছে সাবিহা। মস্তিষ্কে হানা দিতে শুরু করেছে সেই অঘটনের দৃশ্যগুলো। মুখ বাড়ালো অয়ন। সাবিহা ঠোঁটের সামনে ঠোঁট এনে রেখেছে। ছুঁই ছুঁই। আরেকটু বাড়ালি স্পর্শ। ধীর স্বরে আওড়ালো। রেগে আছো কেন? তুমি স্বেচ্ছায় এসেছিলে আমার কাছে, আমি তো যাইনি। তাহলে সাবিহা দরজা খুলতে চাইল। এই বাঁধন হতে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা তার। অয়ন দুহাতের বাঁধন দৃঢ় করল, দূরত্ব সম্পূর্ণ ঘুচিয়ে দিল। সাবিহার নরম ঘাড়ে মুখটা নিয়ে রেখেছে, ঘন ঘন শ্বাস ফেলছে। একটা চুমু খেয়েছি আর শুয়েছি মাত্র, এতে এমন অবস্থা তোমার? এর বেশি করলে কি করবে? অজ্ঞান হয়ে পড়বে। আমি কিন্তু তখনও ছাড়বো না। বিয়েটা শুধু হতে দাও। আমাকে যতটা জ্বালিয়েছো এর থেকে ট্রিপল তোমায় জ্বালাবো। পরপর শক্ত করে কামড় বসালো সাবিহার তুলতুলে নরম ঘাড়ে। সাবিহার চিৎকার অগ্রাহ্য করে কামড়ের স্থানে শব্দ করে চুমুও খেল। ব্যস্ত হাতে দরজা খুলে বেরিয়ে গেল। সাবিহা তখন ব্যথিত স্থান চেপে রেখেছে। আতঙ্কিত পাখির মতো ছটফট করছে। ছেলেটা এত ফালতু, উফ। বাড়ি আবছা অন্ধকার, বাতি সবগুলো অফ, ড্রয়িং রুমেরটা ব্যতীত। তন্ময় অরুকে নিয়ে উপরে চলে গেল। নিচের ঘর ডিঙিয়ে অরুর ঘরে প্রবেশ করল। আলতো হাতে বিছানায় শুইয়ে দিয়েছে। পাশে বসে হাত বাড়িয়ে জুতো জোড়া খুলে রেখেছে। কাঁথা টেনে শরীরে বেলে দিল। অরু আড়ামোড়া ঘুরে ফিরে তন্ময়ের দিকে কাত হয়েছে। আবছা চোখ মেলে তাকায়। গভীর ঘুমে আচ্ছন্ন স্বরে ডাকে। তন্ময় ভাইয়া, হুম। ঘুমোবেন না? আসুন। খালি জায়গাটুকু অরু হাতড়ে দেখিয়ে দিল। তন্ময় অশান্ত মনকে শান্ত করছে যেন। বেরিয়ে যাওয়া অস্পষ্ট কণ্ঠে বলল। পরে ঘুমাচ্ছি, তুইও ঘুমো। অরুর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তন্ময়ের উত্তর তার মোটেও পছন্দ হলো না যেন। হাত বাড়িয়ে তন্ময়ের শক্ত হাত আঁকড়ে ধরল। বিরক্ত ভঙ্গিতে চাপা স্বরে কিছু একটা আওড়ালো। ঘুমের ঘোরে হয়তো। তন্ময় মুখ বাড়িয়ে কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল। হাতটা ছাড়াতে চাইল। অরু শক্ত করে ধরে। তন্ময়কে বেশ কিছুক্ষণ বসে থাকতে হলো। অরুর বাঁধন ঢিল হতেই ধীরে সুস্থে উঠে কামরা হতে বেরিয়ে গেল। যাবার পূর্বে দরজা ভালোভাবে চাপিয়ে গেল। বসার ঘরে আসতেই মোস্তফা সাহেবের সঙ্গে দেখা। মোস্তফা সাহেব সোফায় বসে আছেন। তন্ময় ডাকল। বাবা, হুম। তুমি এখনো জেগে আছো যে? ঘুম আসছিল না। ওখানে কোনো সমস্যা হয় নাই তো? না, সব ঠিক ছিল। অরুর ভার্সিটির অ্যাপ্লিকেশন চলছে শুনলাম। গতকাল সময় করে কয়েকটায় অ্যাপ্লাই করে দিও। আচ্ছা। শুয়ে পড়ো গিয়ে। তন্ময় যেতে পা বাড়ালো। মোস্তফা সাহেব পিছু ডেকে বললেন। সাবিয়ার মানসিক উন্নতি হয়েছে কি? তন্ময় হেসে বলল। অনেক, চিন্তা করো না। ঢাকা ফিরেই তন্ময় কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠল। ৩-৪ দিনের কাজ পেন্ডিংয়ে। কিছু বায়ারদের কথা দিয়ে গিয়েছিল। পুরানো ঢাকার ফ্যাক্টরি নিয়ে বেশ কিছু মিটিং আছে তার। চোখ মুখ থুবড়ে কাজ করতে হচ্ছে। তাকে বাড়িতে পাওয়া মানে চাঁদ হাতে পাওয়া। প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে অরুর দেরি হয়ে যায়। হইচই করে উঠে নিচে এসে শুনবে তন্ময় বেরিয়ে গিয়েছে, তখন আর গলা দিয়ে খাবার যেতে চায় না তার।
দু চোখ ভিজে ওঠে, আফসোসে বুক ভার হয়ে থাকে। রাতে ফিরতে ফিরতেও লোকটা 11টা-12টা বাজিয়ে ফেলে, তাও ডিনার সেরে আসে। অরু সেই মুহূর্তে অথৈ চলে ঘুমোতে ব্যস্ত। এত চেষ্টা করে তবুও ঘুম কাতরে সে ঘুম থেকে রক্ষা পায় না। আজকের দিন নিয়ে 2 সপ্তাহ ধরে অরু তন্ময়কে দেখে না। বুকে এক রাশ অভিমান, সেই অভিমান ডিঙিয়ে কলও দিচ্ছে না আগ বাড়িয়ে। বৃহস্পতিবার সকাল থেকে অরু ঘর আটকে বসে 1-2বার আয়নায় মুখ দেখে কেঁদেছে। কেঁদে কেটে মুখ ধুয়ে খেতে গিয়েছে, খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়েছে। সেলফোন ঘাটিয়ে তন্ময় আর তার ছবিগুলো দেখতে বসলো। তাদের অনেক ছবি, গ্যালারি জুড়ে শুধু ছবি আর ছবি। সাদা শাড়ি পরিহিত সে, আর পাশে বসে তন্ময়। কি সুন্দর ছবি। ছবিগুলো দেখতে নিয়ে ওরও আবারও একটু কেঁদে নিল। টিস্যু নাকে চেপে বারান্দায় এসে দাঁড়িয়েছে। আর তন্ময় ভাই কি তাকে ভুলে গেল? দীপ্ত এসেছে, হাতে ট্যাব, মুভি দেখছে। ইন্টারেস্টিং পার্ট চলছে হয়তো। এক মুহূর্তের জন্যেও চোখ ফেরাচ্ছে না। লাফিয়ে উঠে বসলো অরুর বিছানায়। চিৎপটাং শুয়ে মুভি দেখতে ব্যস্ত হয়ে পড়ল। অরু এগিয়ে এসে পাশে বসলো, যথেষ্ট নরম গলায় শুধালো। তন্ময় ভাইয়ের সাথে দেখা হয়েছে তোর? সকালে হলো তো, আমাকে মিল্ক শেক কিনে দিয়ে গেল। কটা বাজে তখন? 6:30। অরু বিষণ্ণ অনুভব করল। সে উঠেছে 8:30-এ। এর জন্যেই তো তন্ময়কে পাই না। আজ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, রোদ উঠেছে হালকা পাতলা, হিম বাতাস বইছে। অরু বারান্দায় এসে দাঁড়িয়েছে। দূর থেকে দেখা যাচ্ছে মার্জি আর এহসান আসছে। 2 ভাই বোনের মাথায় সাদা ছাতা। গরমে তক্ত মার্জি নিচ থেকে চেঁচালো। অরু, নাম তাড়াতাড়ি। কেন? নতুন ভার্সিটি দেখে আসি, ক্যাম্পাসে ঘুরবো। আয় ভেতরে। না, রেডি হয়ে নাম, আমরা গাড়িতে বসি। আচ্ছা। অরু সময় নিয়ে সেজে গুজে নিল। তন্ময়ের বিরহে কয়েকদিন যাবৎ সাজগোজও করছে না, বেরোনোও হচ্ছে না। সুযোগের বেশ ভালোভাবে সৎ ব্যবহার করলো। চমৎকার রূপে আবদ্ধ হয়ে বেরোলো। ধেই ধেই করে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে। অরু জানালার পাশে বসেছে। তার পাশে মার্জি, ড্রাইভারের সঙ্গে এহসান। মার্জি কোনোই দ্বারা খোঁচালো অরুকে। কি ব্যাপার বলতো? অরুর মুখশ্রী মুহূর্তেই করুণ বনে গেল। কয়েকবার চোখের পলক ফেলল। কিছু না। তন্ময় ভাইকে জ্বালাচ্ছস নিশ্চয়। অরু রেগে গেল। তুই এমন কেন মার্জি? আমি জ্বালাই? আমাকে জ্বালাচ্ছে যে। জানি সেই যে ফিরেছি আর দেখা সাক্ষাৎ নেই। তুই দেখিস না, তবে ভাইয়া তোকে ঠিকই দেখে। এক কাজ কর, কল দে। ভাইয়া হয়তো ব্যস্ত, কাজ ফেলে ঘুরে ফিরে এসেছে। কাজগুলো কভার আপ করতেও সময় তো লাগবে। তাই বলে এত? অরু অসন্তুষ্ট ভঙ্গিতে মাথা ঘুরিয়ে চুপ রইল। হাতে সেলফোন। তন্ময়ের নাম্বার সে অনেকবার ডায়াল করতে চেয়েছে, কিন্তু করেনি। মার্জি বোঝানোর সুরে বলল। তোর মধুলোভী তন্ময় ভাই মধু ছাড়া বাঁচবে না। তোর মধুর ফায়দা নে। মধুর ফায়দা? মার্জি ফিসফিস করে উল্টো পাল্টা কিছু বুঝ মাথায় ঢেলে দিল। অশ্রু হাবলার মতো শুনে বলল। ছি, এসব কখনো করব না, যা ভাগ। অরুর কামরার দরজা আবছা ফেরানো থাকে, লক করে না সে সচরাচর। আজ অরু দরজা লক করে ঘুমিয়েছে। মার্জির কথাখানা তার মনে বিঁধেছে। নিশ্চয়ই তন্ময় রাতে রুমে আসে, না হলে এসির টেম্পারেচার বাড়ায় কে? অরু তো ভীষণ কমিয়ে ঘুমোয়। শরীরে কাঁথা বা কে মেলে দেয়? নিচে এসে দেখে চাই, অথচ অরুকে দেখতে দেয় না। তা তো হবে না। তাই অরু আজ থেকে দরজা লক করে ঘুমোবে। পরপর 5 দিন অরু দরজা লক করে ঘুমোলো। 2 দিনই মধ্যরাতে দরজায় করাঘাত পড়েছে। নিস্তব্ধতা কাটিয়ে শোনা যায় ঠক ঠক শব্দের। রাগে দুঃখে অরুর কাঁদতে ইচ্ছে করছে। নিচে প্রত্যেক দিন আসে, অথচ অরুকে ডাকে না। আজ শব্দগুলো শুনেও না শোনার ভান করে পড়ে থাকলো। ঘড়ির কাঁটা 11:45। অরুর 2 চোখের পাতায় সারা বিশ্বের ঘুম এসে জড়ো হয়েছে।
একটু পর পর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিচ্ছে। ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে মাথা বের করলো। সবগুলো বাতি নেভানো, অন্ধকার। কেউ নেই চারিপাশে। ওরু পা টিপে টিপে তন্ময়ের কামরায় ঢুকলো। দরজা আবছা লাগিয়ে দিল। অন্ধকারে হাতড়ে বড় বিছানার আরাম করে শুয়ে পড়ল। মুহূর্তেই নাকে মুখে আছড়ে পড়ল তন্ময়ের ঘ্রাণ। কোলবালিশ বুকে শক্ত করে জড়িয়ে নিল। বালিশে নাক গুজে রাখলো। বড় বড় শ্বাস নিচ্ছে। আহা! দরজা খোলার শব্দ। অরুর ঘুম খানিক কেটে গেল। তন্ময় ফিরেছে। ডান হাতে কোট আর বাম হাতে অফিস ব্যাগ। ক্লান্ত ভঙ্গিতে হাতের ব্যাগ আর কোট সোফায় রেখে ওয়াশরুমে ঢুকে গেল। বাতি জ্বালানোর প্রয়োজন বোধ করল না। তাতে বরং অরুর জন্য ভালোই হলো। সে দিব্যি পুনরায় চোখ বুজে ঘুমোনোর প্রচেষ্টায়, এবং ঘুমিয়েও গেল। তন্ময় কোমরে তোয়ালে পেঁচিয়ে বেরিয়েছে। অন্ধকার কামরায় বাতি জ্বালালো। চুল ছেড়ে ড্রেসিং টেবিলে দাঁড়াতেই চমকে গেল। বিছানায় তার মা তো গিয়েছে। ওরও ঘুমিয়ে কোলবালিশ জড়িয়ে স্কার্ট পরে শুয়েছে। ফলস্বরূপ ফর্সা স্লিম পাঁজরা চোখের সামনে দৃশ্যমান। পরনের গেঞ্জির হাবভাবও ভালো নয়। তন্ময় অশান্ত মন নিয়ে এগিয়ে গেল। গলার স্বর সাংঘাতিক ছোট করে ডাকল। ওরু। কাঁচা ঘুম অরুর আবার কাটল। আবছা চোখে তন্ময়কে পরখ করে নিল। নিবিড় ভাবে এক মনে। উদম প্রশস্ত বুকে নজর আটকে গেল। ফোঁটা ফোঁটা জল এখনো দৃশ্যমান। পেশিবহুল হাত জোড়া ফুলে আছে। দেখতে আকর্ষণীয়। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ঘুম সম্পূর্ণ কাটতেই লাফিয়ে উঠে বসল অরু। অভিমানী চোখে তাকিয়ে আছে। ধীরে সুস্থে আঁখি দুটি ভিজে উঠছে। একসময় চোখের কোণ বেয়ে জল গড়াচ্ছে। তন্ময় হাত বাড়ালো। অরু দূরে সরে বসল। ছোবেন না। আপনি আমাকে মোটেও পছন্দ করেন না, একটু ভালোবাসেন না। ওগুলো সব মিথ্যে ছিল। তন্ময়কে খানিক ব্যাকুল দেখালো। হন্তদন্ত ভঙ্গিতে অরুর হাতটি চেপে ধরল। টেনে আনলো নিজের দিকে। চাপটে ধরল ছটফট করতে থাকা অরুকে। এক প্রকার কোলে উঠিয়ে নিয়েছে। কোমল স্বরে আওড়ালো। আই সরি, রাগ করে না শোনা, একটু ব্যস্ত ছিলাম। অরুর কান্নার গতি বেড়েছে। দু চোখ বেয়ে ঝরছে অজস্র ক্ষুদ্র জল। ফুপিয়ে বলল। ভালোবাসার মানুষের জন্য কোনো বাস্তবতা থাকে না। ভালোবাসা ফুরিয়ে গেছে, তাই আপনি... চুপ, একদম চুপ। অরুর নাক ফুঁসছে। ধমক খেয়ে সে চুপ করে গেছে। তন্ময় তার অগোছালো লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে নিল। খুব যত্ন সহকারে। কপালে চুমু খেলো। সময় দে, বাড়িতে বিয়েটা মেনে নিলে তোকে কোনো অভিযোগ করার সুযোগ দিব না। কান্না করে না জান, থাম। আমি কান্না করলেই বা কি? আপনার কোনো যায় আসে? আসে, অনেক আসে। তন্ময় হাসল। অরুর লাল নাক টেনে দিল। কোল থেকে নামাতে চাইল। তাগাদা দিল। কাল তাড়াতাড়ি আসবো, এখন যা রুমে, রাত হয়েছে। অরু তন্ময়ের গলা দুহাতে পেঁচিয়ে ধরল শক্ত করে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল। তন্ময়ের উদম শরীরের সাথে লেপ্টে গিয়েছে। থরথর করে কেঁপে উঠেছে দেহখানা। চোখ মুখ খিচে তবুও জড়িয়ে রাখল। তন্ময় শান্ত নেই, বড্ড অশান্ত। যেই ভয়ের জন্য দূরে দূরে থাকছে সেটাই চেঁচে সামনে এসে বসে। চোয়াল শক্ত করে রেখেছে। কণ্ঠ নামিয়ে ডাকল। ওরু। এখানেই থাকবো, আপনার সাথে কোথাও যাব না। না, রুমে যাবি? তন্ময়কে ছেড়ে অরু বিছানায় শুয়ে পড়ল। এখানেই ঘুমাবো। জেদ করে না। অরুকে কোলে তুলতে নিতেই ঘটল অঘটন। তন্ময়ের কোমরের তোয়ালে ঢিল হয়ে গেল। খুলে পড়ে যাবে যাবে ভাব। অরু চিৎকার করে দু চোখের উপর দুহাত চেপে ধরল। লজ্জায় সে হতভম্ব। দ্রুত মাথা ঘুরিয়ে নিয়েছে। তন্ময় নিঃশব্দে হাসল। সে তোয়ালে ঠিক করতে নিতেই অরু লাফিয়ে উঠল। দরজার ছিটকানি আটকে দিল। যত চাই হোক, আজ সে এখানেই ঘুমাবে। তন্ময়ের কথা একদম শুনবে না। ওরু, মায়ের দিব কিন্তু।
সশব্দে গম্ভীর স্বরে তন্ময় থমকে ওঠে নিস্তব্ধ কক্ষে। ওরও ঘাবড়ে যায়, থমকে যায় পা জোড়া, থমথমে চেহারায় ফিরে তাকায়। করুণ দৃষ্টি, নাজুক অবস্থা। নাক ফুলিয়ে বিছানায় উঠে বসে, টান টান হয়ে শুয়ে পড়ে, মুখশ্রী মলিন হয়ে আছে। তন্ময়ের ধমক এ সময় হজম হলো না তার। এটা সময় থমকে ওঠার। আর ওরু কি এমন করেছে যে ধমক দিতে হবে? ওরু অভিমানে পাশে ফিরে গেল। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপালে আঙ্গুল ঘষে এগিয়ে গেল। আঁটোসাঁটো ভঙ্গিতে এক গ্লাস পানি গটগট করে খেলো। গলাটা শুকিয়ে যাচ্ছে কেন বারবার, মাথাটাও ধরে আসছে, মুখে অশান্তি। মেয়েটা তাকে কিছুতেই শান্তি দেয় না, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে ব্যস্ত থাকে। তন্ময় দুপাশে অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ায়, কাবার্ডের দিকে এগোয়, সহি সালামতে রাখা ফাইলখানা হাতে নেয়, টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে, হাতের ফাঁকে আঙ্গুল চালিয়ে একটু মনোযোগ হবার প্রচেষ্টায়। তবে তা অসম্ভব, তার অবাধ্যগত ঘূর্ণিঝড় তো পাশেই। এই ঘূর্ণিঝড় চারিপাশে থাকলে কাজ করা অসম্ভব। ওরও ইতিমধ্যেই গুটিসুটি পায়ে তন্ময়ের পাশে বসে দাঁড়িয়েছে, মাথা ঝুঁকিয়ে ফাইল দেখছে। তন্ময় ফাইল বন্ধ করে ফেলল, মাথা উঁচু করে তাকালো। ওরও মিনমিনে গলায় বলল, কি ঘুম ধরছে না তো? না ধরলে আমি কি করব? আমাকে খেয়ে ফেল। তন্ময় উঠে দাঁড়ালো, ওরুকে ঠেলে বিছানায় ফেলে দিল। চুপচাপ ঘুমা। আপনিও আসেন। তন্ময় বাধ্য ছেলের মতো বিছানার অপর প্রান্তে উঠে বসল, আধশোয়া হয়ে শুল। ওরও জড়সড়ভাবে তন্ময়কে জড়িয়ে ধরেছে, সঙ্গে মৃদু কেঁপেও উঠেছে, তবুও ছাড়েনি, ধরেই রাখল। বুকে মাথা পেতে দিল, দু চোখের পাতা বন্ধ করল। ঘুমানোর চেষ্টা করছে, হচ্ছে না। দ্রিম দ্রিম শব্দে বুক ধরপড় করছে। তন্ময় পাশে থাকলে এই এক সমস্যা, বুকের গতিপথ সাধারণ থাকতেই চায় না। ওরও বিচলিত ভঙ্গিতে চোখ তুলে তাকায়, দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। ওরও আহত গলায় বলে, ঘুম ধরছে না, গান শোনাবেন? তন্ময়ের গম্ভীর স্বর আরো গম্ভীর শোনালো। এটা গান গাওয়ার সময়? এমন করেন কেন? একটু শোনালে কি হয়? তন্ময়ের জবাব এলো না, গভীর চোখে তাকিয়ে রইল। ওরও মাথা নইয়ে অন্য পাশে ঘুরে গেল, চোখ মুখ অন্ধকার, জামার ফালি সরে ধবধবে ফর্সা পেটের কিছু অংশ দৃশ্যমান। তন্ময় নিজের দুচোখ ইচ্ছে মতো ডলে নিল। এই নির্বোধ মেয়েটাকে ইচ্ছে মতো ছাড়তে ইচ্ছে করছে তন্ময়ের। অবুঝের বাচ্চা। হাত বাড়িয়ে অরুকে বুকে টেনে নিল, চুলে আঙুল বোলালো, খুব ধীর স্বরে একটি গানের লাইন আওড়ালো। নিভু নিভু গলার স্বর স্তব্ধ বিমূঢ় নিস্তব্ধ আধার কক্ষে গভীর শোনালো। অরুর সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল, বুকের ভেতর ঢেউ খিলখিল করে উঠল, উথাল পাথাল অবস্থা। অরুর কী যে হলো, সে এক অদ্ভুত কাণ্ড ঘটালো। তন্ময়ের কোলে চড়ে বসল, চোখ মুখ বন্ধ করে তন্ময়ের গালে চুমু বসালো। এত আদুরে তার তন্ময় ভাই যে অরুর খেয়েই ফেলতে ইচ্ছে করে। বুকের গতিপথ তো ঠিকঠাক চলছে না, চুমু খেয়ে সেই অজ্ঞান হয়ে যাবে এমন ভাব। অপরদিকে তন্ময়ের এতক্ষণের ধৈর্য ভেঙে চুরে ফ্লোরে পড়ে গিয়েছে। ভার্সিটির জীবন শুরু অরুর, এখন সে ভীষণ ব্যস্ত। মার্জি আর তার সাবজেক্ট একই ডিপার্টমেন্ট, ক্লাসগুলো একসাথে করছে। চতুর্থ দিনের মধ্যেই ভিন্ন ডিপার্টমেন্ট হতে 4 জন বন্ধু বানিয়ে ফেলেছে। শুভ, জয়, রাহিতা, শান্তি, তাদের 6 জনের ভালো বন্ডিং হয়ে উঠেছে ইতিমধ্যেই। এখন ক্যাম্পাসে আড্ডা দেওয়া তাদের রোজকার বিষয়। একসাথে কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো হয়। আজ 6 জন ক্যান্টিনে বসে গোলাকার ভঙ্গিতে এক একজন এক এক চেয়ারে আয়েশ করে বসে। ওরও কফিতে চুমুক বসাচ্ছে, মার্জি তর্ক করছে জয়ের সঙ্গে। জয়ের গার্লফ্রেন্ড সুবিধার নয়, ধান্দাবাজ মেয়ে একটা। মার্জি মেয়েটাকে দেখতেই পারে না, এটার সাথে কেন প্রেম করছে মাথায় আসে না তার। শুভ হাত উঁচিয়ে বলে, শান্ত আমার মা, প্লিজ লাগে। মার্জি বিরক্ত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে রাখল। অরু নিচু মনে চুপচাপ বসে, সারা শব্দ নেই কোনো। তাকে অন্যমনস্ক দেখে জয় শুধালো, কিরে, কি হয়েছে তোর? কই না তো, কিছু না। রাহিতা শব্দ করে হাসল। হাজবেন্ড নিয়ে চিন্তিত আমাদের অরু, তাই না?
ঝগড়া করে এসেছিস নিশ্চয়ই, মারধর করেছে নাকি? থাক দোস্ত, বিবাহিতের জীবনে টুকটাক ঝগড়া লেগেই থাকে। মার্জি হেসে উঠল। মারধর? ভাইয়াকে দিয়ে? অসম্ভব। ঝগড়া তাও ওদের মধ্যে? কখনোই না। তন্ময় ভাই একটা জল জ্যান্ত আইটেম, ধৈর্যের সাগর, মহাপুরুষ। তোরা তো তাকে দেখিস নাই, জানোসও না কেমন, তাই বলতে পারছিস। এটাকে কোলে পিঠে মানুষ করেছে ভাইয়া, সব কিছু মুখ বুজে সহ্যও করে নেয়। শান্তি হতাশ গলায় বলল। আমারও, তা আবার অরুর কাজিন, একই বাসায় থাকা হয়। আমার ভাই ভাবতে শরীর ঠান্ডা হয়ে যায়। কি রোমান্টিক এই অরু। একদিন ইনভাইট কর না তোদের বাসায়, দেখে আসি। অরু অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল। হুম। সকাল থেকেই অরুর শরীর ভালো না। ঠিক সকাল থেকে নয়, কিছুদিন ধরেই এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। কেমন শরীর নিস্তেজ হয়ে আসে। খেতে ইচ্ছে হয় না, আবার হুট করেই অনেক কিছু খেতে ইচ্ছে হয়। মাথা ঘুরিয়ে ওঠে, না হলে বমি চলে আসে। এই তো রাতে মাছের ঘ্রাণ শুনে এক গাদা বমি করে বসেছে। সকালে আসার সময় মাথা চক্কর দিয়ে উঠেছে। কয়েকটি সিঁড়ি বাইতেই শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে ওঠে। শরীর অল্পেতেই ক্লান্ত। আজ আবার দুপুর হতে না হতেই দুচোখে ঘুমে কাতর হয়ে গিয়েছে। বিছানা পেলেই ঘুমিয়ে পড়বে। অরু টেবিলে দুহাত বিছিয়ে মাথা রাখল। একটু রেস্ট নিবে ভেবেছে, কখন ঘুমিয়ে পড়ল অজানা। মার্জি ছুঁয়ে দিল। এই আরও। ওর চোখজোড়া পিটপিট করে মেলে চাইল। সবকিছু চোখের সামনে ক্লিয়ার হতেই উঠে বসল। আমি আজ আগে বেরিয়ে যাই, শরীর ভালো লাগছে না। শুভ উঠে দাঁড়ালো অরুর সঙ্গে। চল গাড়ি পর্যন্ত দিয়ে আসি, তোরা বস, আসছি আমি। অরু সকলকে বিদায় জানিয়ে সামনে অগ্রসর হচ্ছে। খুব ধীরে সুস্থে হাঁটছে, হাঁপিয়ে উঠছে। কিছুক্ষণ লক্ষ্য করে শুভ শুধালো। দোস্ত, কোনো সমস্যা? তোর জামাই কি তোকে, মানে তোর পরিবার? অরু ক্রমাগত মাথা নাড়ালো। শুভর সন্দেহজনক গলার আভাস পেয়েই চমকে উঠেছে সে। হাঁটা থামিয়ে দিল। সামনাসামনি দাঁড়িয়ে শুভর চোখে দৃষ্টি রাখল। দৃঢ় গলায় বলল। শুভ, আমার তন্ময় ভাই বেস্ট, সব দিক দিয়ে বেস্ট। তার মতো জীবনসঙ্গী আমি খুব ভাগ্য করে পেয়েছি। আমি কখনোই আমার পরিবার হতে খারাপ আচরণ পাইনি। আমি হাতে হাতে পুতুলের মতো বড় হয়েছি। কিছুদিন ধরে আমার শারীরিক দুর্বলতা বেড়েছে, এই যা। যাক, শান্ত করলি, খুব টেনশন হচ্ছিল রে। করিস না, সামনেই গাড়ি, তুই যা। উঠ, গাড়িতে চলে যাব। অরু হাসল, এগুলো গাড়ির দিকে। ড্রাইভার চাচা অপেক্ষা করছে। অরু দূর হতে হাত নাড়িয়ে বিদায় জানালো। ঝটফট উঠে বসল গাড়িতে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখল। অস্থির গলা উঁচিয়ে বলল। এসির টেম্পারেচার আর একটু কমিয়ে দিন চাচা, প্রচণ্ড গরম। বেশি খারাপ লাগছে? একটু। পানি নাও। ড্রাইভার চাচা পানির বোতল এগিয়ে দিলেন। অরু খেলো অল্প করে। খেয়ে পুনরায় সিটে মাথা এলিয়ে দিল। অরু অস্থির হয়ে উঠছে, নড়ে চড়ে উঠছে বারংবার। ড্রাইভার চাচা চিন্তিত মুখে ফিরে তাকাচ্ছে। মেয়েটির কি হলো? মার্জি আড্ডা স্থল থেকে উঠেছে 2টোর দিকে। মাত্রই বেরিয়েছে ভার্সিটি থেকে। আজ গাড়ি আসেনি। গাড়ি করে তার মা নানুর বাড়ি গিয়েছে। রিক্সা করে যেতে হবে। সে হাঁটা ধরবে সেই মুহূর্তে সেলফোন বেজে উঠল। ব্যাগ থেকে বের করে স্ক্রিনে নজর বোলালো। সেই চিরচেনা নাম্বার। মার্জির মুখস্থ হয়ে গিয়েছে। মাসখানেক ধরে কল আসেনি। মার্জি ভেবেছে লোকটা হয়তো ভুলে গিয়েছে। সেও ভুলে যাবার চেষ্টা করেছে, তবে হুট করেই মনে পড়ে যেত। এতদিন পর হঠাৎ কেন কল করেছে? মার্জি সংকোচ বোধ করছে, ধরবে কিনা। সময় নিয়ে ধরল। হ্যালো। মাহিনের গলার স্বর ফোনের অপর পাশ হতে গম্ভীরই শোনালো। হোয়াট টপস, হোয়াট নিষ্কাশ, কাঁধে ব্যাগ, মেয়েটা তুমি তো? মার্জি চমকে উঠল দৃশ্যমান রূপে। বড় চোখে তাকালো চারিপাশে। চোখ গেল সামনে। রাস্তার অপর প্রান্তে একটি কালো গাড়ির সামনে ফর্মাল ড্রেসে একজন ভদ্রলোক দাঁড়িয়ে। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী। গাল ছুঁড়ে চাপ দাড়ি। চোখে কালো সানগ্লাস। কানে সেলফোন চেপে রেখেছে। নজর মার্জির দিকে।
মার্চির হৃৎপিণ্ড লাফিয়ে চলেছে সমানে, বিচলিত নয়নে আশপাশ তাকাচ্ছে। কি করবে? ইতিমধ্যে মাহিন রাস্তা পেরিয়ে আসছে। মিনিটের মধ্যে চলে এলো মার্চির সামনে। লম্বাটে মাহিনের পানে তাকাতে মার্চি মাথা উঁচু করলো। পরপর নজর ফিরিয়ে নিল। কি করবে বুঝতে পারছে না। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ছে সে। মাহিন হাসল, দীর্ঘ হাসি তার। আমি মাহিন। মার্চির মুখ স্বভাবসুলভ ভঙ্গিতে চলল। তো আমি কি করব? বলেই আহুম্মক বনে গেল। মুখটা এত আগে আগে কেন চলে? অবশ্য ভুল কিছু বলেনি। তার আরো কিছু কত যে শোনাতে ইচ্ছে করছে। 1 মাস কোথায় ছিল? মনের এক কোণে পুষে রাখা অভিমান রয়েছে মার্জির। মাহিন শব্দ করে হাসল। আই লাইক ইট। আই মিন দ্য ওয়েজ ইউ আর। মার্জির চোখের পল্লব সামান্য কেঁপে উঠল। থতমত খেয়ে অন্য পাশে নজর রাখল। মাহিন শুধালো, লাঞ্চ হয়েছে? আমাদের লাঞ্চ করবে মার্জি? মার্জির খিদে পেয়েছে। মূলত লাঞ্চ করার জন্য তাড়াতাড়ি বেরিয়েছে, বাসায় গিয়ে খেতে বসবে বলে। আজ চোখে আর একবার সামনের সুদর্শন লোকটাকে দেখে নিল। মিনমিনে সুরে বলল, করা যায়। অয়ন ইদানিং ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত। সচরাচর তাকে পাওয়া যায় না। সাবিহা ঘুম বাদে জেগে থাকে। অয়ন বেশ রাত করে কল করে। 12টায় ঘড়ির কাঁটা তখন। সাবিহা সবেই শুয়েছিল। কল পেয়ে উঠে বসল। অয়ন ভিডিও কল করছে। বুকে ওড়না পেঁচিয়ে রিসিভ করলো। অয়ন উদুম প্রশস্ত বুক চোখের সামনে চলে এলো। গোসল সেরে এসেছে হয়তো। ফোঁটা ফোঁটা পানি সর্বাঙ্গে। সাবিহা নজর ফেরালো। অয়ন চুল মুছতে নিয়ে কথা বলছে। জেগেছিল আমার জন্য? এত দেরি করে আসছো যে? নতুন প্রজেক্ট করলাম, আজই শেষ। ভালো ফলাফল পাবো মনে হচ্ছে। খেয়েছো? না, দেখেছো তোমাকে কেন লাগবে তাড়াতাড়ি? এই যে এখন তুমি থাকলে খাইয়ে দিতে, তোমার নরম তুলতুলে হাত দিয়ে। এত কষ্টে থাকতে হতো। ফাজলামো রাখবে? আচ্ছা রাখলাম, কাল বেরোবো বিকেলের দিক। আমি নিতে আসবো, তৈরি থেকো। না, পারবো না। পারবে? না পারলে তোমার বাড়িতে চলে আসবো, তারপর তোমার ঘর, বুঝছো? আর সামনে এসো। ক্যামেরার পিছনে কি করো? তোমাকে না দেখলে ভালো লাগে না তো? অস্থির লাগে। কতদিন দেখা হয় না বলো তো? অসম্ভব মিস করছি। একটু ছাদে আসবা? পাগল তুমি? কি টায়ার্ড দেখাচ্ছে? এখনই ঘুমাবে? কিছু মিনিট শুধু, প্লিজ প্লিজ সাবিহা। সাবিহা বিরক্ত হলো। এত রাত করে ছাদে? বাবা দেখলে খবর হয়ে যাবে। তবুও সে ওড়না পেঁচিয়ে বেরুলো। অয়নের মুখশ্রী দেখার লোভ সামলাতে পারল না। দুপুর করাতেই পরিষ্কার আকাশে মেঘ জমেছে। কালো মেঘেদের দল ভেসেছে। তাদের নিয়ে নানান জাতীয় ঐক্য বানানো যেতেই পারে। হুটহাট মেঘ ডাকছে তীব্র শব্দে। ভ্যাপসা গরমখানা এখনো উপলব্ধি করার মতো। রোদের তাপমাত্রায় জমিন এখনো ভ্যাপসা গরম। মৃদু বাতাস বইছে। মার্জি বাইরে নজর রাখতে চাচ্ছে, তবে প্রকৃতি আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে জানালার কাজ। আগ বাড়িয়ে কথা বলবে কি লোকটার সাথে? নামাতে বলবে কি কাজটা? কাটকাট অবস্থায় বসা মার্জিকে পরখ করে নিয়েছে মাহিন। হুইলের হাত চারণ কমে এলো। ঘুরে তাকালো। আন্দাজ ধরে প্রশ্ন করলো, কেন, সমস্যা? ফিল ফ্রি টু লেট মি। মার্জি ছোট্ট করে বলল, কাজ নামানো যায়? এসি অন করা তো। বন্ধ করে দিন। আর ইউ শিওর? মার্জি মাথা দোলালো। মাহিন এসি বন্ধ করে কাজ নামিয়ে দিল। মার্জি প্রাণ খুলে শ্বাস নিল। সময় নিয়ে ফিরে তাকালো। মনে পড়ল তার কাছে টাকা নেই। মাত্র 100 আছে, রিক্সা ভাড়া। সম্পূর্ণ 2000 টাকা ভেঙেছে আজ। রেস্তোরাঁয় গিয়েছিল, সাথে টুকটাক কেনাকাটা করলো। এখন থতমত গলায় আওড়ালো, আমার কাছে কিন্তু টাকা নেই। লাঞ্চ কি আপনি করাবেন? আমি কিন্তু 1/2%ও দিতে পারবো না। মাহিন মাথা ঘুরিয়ে তাকালো। দৃঢ় দৃষ্টিতে মার্জিকে দেখছে। তার এই গাঢ় চাহনি মার্জির হজম হলো না। অপ্রস্তুত বোধ করলো। এভাবে তাকানোর কি আছে? অন্য কেউ হলে চওড়া গলায় ধমকে পুরো গোষ্ঠী ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতো সে। কিন্তু সামনের এই সুদর্শন পুরুষকে যে তার পছন্দ হয়েছে। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী। একদম তার মনের মতো। বয়সটাও মানানসই। তার তো সর্বদাই একটু বয়সী পুরুষের শখ ছিল। ম্যাচিওর্ড অ্যান্ড কাম কালেক্টেড টাইপ।
ইস, এক দেখায় এতটা পছন্দ করে বসেছে যে এখন মার্চির একটু ভয় লাগছে। তাকে আবার রিজেক্ট করে দিবে নাকি? দিতেও পারে। তার চরিত্র তো ফুলের মতো পবিত্র। এই পবিত্র চরিত্র দেখে না আবার পালিয়ে যায় লোকটা। এই যে এত করে একটু ঠিকঠাক সুচরিত্রবান হতে যাচ্ছে, পারছে কই? কথায় আছে স্বভাব চায় না ইহকালে। মার্জি মুখশ্রী অন্ধকার করে রেখেছে আনমনে। ভাবনায় গভীরভাবে বিভোর। মাহিন আনমনে হাসল, দীর্ঘ হাসি। মার্জিকে খুব করে দেখে নিয়ে বলল, আজ না হয় আমি দিলাম। মাথা দোলালো মার্জি। পুনরায় বাইরে নজর রাখল। মার্জির দৃষ্টির আড়াল হতেই মাহিন নিঃশব্দে হাসল। ঝকঝকে সুন্দর দাঁতগুলো দৃশ্যমান। চোখের কোণ ডুবে গিয়েছে। ভাঁজে ভাঁজে বিড়বিড়িয়ে আওড়ালো, ইন্টারেস্টিং। অয়ন বাড়ি ফিরছে না বেশ কিছুদিন ধরে। নিজের টাকায় ফ্ল্যাট কিনেছে, ঠিক তাদের অফিসের সামনে। আপাতত সেখানেই থাকে। লতা বেগম ছেলের জন্য কেঁদে কেটে অস্থির। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়ে দিয়েছে। ঠিকমতো ঘুমাচ্ছেন না। সৈকত সাহেব হাজারো চেষ্টা করেও স্ত্রীকে সামলাতে পারছেন না। দুর্বল শরীর নিয়ে বিকেল দিকে অজ্ঞান হয়ে গিয়েছেন লতা বেগম। বাড়িতে ডাক্তার ডাকা হলো। সেই মুহূর্তে সৈকত সাহেব ছেলেকে খবর দিলেন। অয়ন ফিরতে সময় নেয়নি। হন্তদন্ত ভঙ্গিতে ছুটে এসেছে। ঘেমে নিয়ে একাকার। সে মায়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ডাক্তার তখনও বসে পরীক্ষা করছেন লতা বেগমকে। কিছু ঔষধপত্রের নাম লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। তাকে এগিয়ে দেবার জন্য সাথে গেলেন সৈকত সাহেব। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এক মনে চেয়ে থাকলো মায়ের পানে। জন্মদাত্রী মায়ের এই অবস্থা মানতে পারল না। দরজায় মাথা ঠেকিয়ে চোখজোড়া বন্ধ করে রাখল। কাঁধে হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো। সামনে তার বাবা দাঁড়িয়ে। মাথাটা বাবার কাঁধে এলিয়ে দিল। সৈকত সাহেব ছেলেকে আস্থা দিলেন। ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অস্বাভাবিক করুণ গলা শোনালো অয়নের। আমি খুব ভালোবাসি সাবিয়াকে বাবা। আই কান্ট লিভ উইদাউট হার। আমি জানি তো। মা কেন বুঝতে যাচ্ছে না? বুঝবে, তুই ভেঙে পড়িস না। লতা বেগমের চোখ জোড়া নড়ে চড়ে ওঠে। বন্ধ চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো মতে ঘুরে শুলেন। অস্পষ্টভাবে চোখ মেলে তাকালেন। দৃষ্টি নিবদ্ধ দেওয়ালে। ভাবনায় মশগুল তিনি। ছেলের কথাগুলো কানে বেজে উঠছে, মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। অয়ন নিজ হাতে খাবার নিয়ে এসেছে। মায়ের পাশে বসেছে। প্লেট হাতে সে কিছুক্ষণ বসে রইল। তারপর খুব ধীর স্বরে ডাকে, মা। লতা বেগমের জবাব নেই। তবে চোখ মেলে তাকালেন তিনি। অয়ন হাত বাড়ায়। ওঠো আমি খাই দিই। লতা বেগম উঠে বসলেন দুর্বল শরীর নিয়ে। চুপচাপ তাকিয়ে থাকলেন ছেলের পানে। অয়ন মুঠো ভাত এগিয়ে ধরতেই মুখ খুললেন। খেয়ে নিলেন চুপচাপ। সৈকত সাহেব হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে ভেতরে ঢুকলেন। তিনি এখনো অফিস কোর্টে, হয়তো অফিস যাবেন। লতা বেগম তাকে উদ্দেশ্য করে নির্বিকার ভঙ্গিতে বললেন, তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। সৈকত সাহেব ভ্রু ছোড়া কুঁচকে শুধালেন, কই বেরোবা? শাহজাহান বাড়ি সাবিহার ঘাট চাইতে আমার ছেলের জন্য। অয়নের হাত থমকে গেল। ফট করে নজর তুলল। মায়ের নরম দৃষ্টিতে দৃষ্টি মিলল। লতা বেগম মলিন মুখে হাসলেন। আর দেরি নয়, আমরা আজই যাব। অয়ন চমকে পলকহীনভাবে তাকিয়ে যেন কথাগুলো এখনো সে হজম করতে পারেনি। সৈকত সাহেব শব্দ করে হাসলেন। কক্ষ জুড়ে তার হাসির বিচরণ বয়ে চলেছে। অয়ন চোখ বুঝল। স্তব্ধ খেয়ে বসে সে। হুট করে লতা বেগমকে জড়িয়ে নিল শক্ত করে। ধন্যবাদ মা। তন্ময় ঢাকার বাইরে যাবে কাজের সূত্রে দুদিনের জন্য। রাতে বেরোবে। 9টার আগ দিয়ে ঘড়ির কাঁটা ঘুরছে 5টায়। অফিস থেকে মাত্রই ফিরেছে। টুকটাক কাজগুলো বাড়িতে করে নিবে। বসার কক্ষে এসেই সোফায় শরীর ছেড়ে বসে পড়ল। চারিপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল। সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে থাকা দীপ্ত বিষয়টি খেয়াল করেছে। ফুটবল হাতে সে বাইরে যাচ্ছে। বন্ধুদের সঙ্গে খেলবে। যাবার পূর্বে তন্ময়কে তথ্যসূত্র দিয়ে গেল। ওরা আপু গড়ে শুয়ে আছে, শরীর ভালো না, লাঞ্চও করেনি।
তন্ময়ের শান্ত চেহারা থমথমে হয়ে উঠল মুহূর্তেই। কপালের মধ্যস্থলে ভাঁজ পড়ল। উঠে দাঁড়ালো। জবেদা বেগম রান্নাঘরে ছিলেন। গ্লাস করে পানি নিয়ে এসেছেন ছেলের জন্য। তাকে পেতেই তন্ময় শুধালো। ওরও নাকি সারাদিন খায়নি, অসুস্থ? কত করে দেখে আসলাম, মেয়েটা কথা বলছেই কই, ব্যাগ ঘুরে ঘুমাচ্ছে। হঠাৎ কি হলো? তোর চাচু ডাক্তার ইমরানকে আনবে আজ, মেয়েটাকে দেখাতে হবে। খাবার দাও, আমি যাচ্ছি। বাড়া আছে, দিচ্ছি, দাঁড়া। ওরও হাঁসফাঁস করছে। এত অস্থির কেন লাগছে? বিছানায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। শান্তি পাচ্ছে না ঘুমিয়ে। তবুও মরার মতো চোখ বুজে খিদেও লেগেছে, তবে খেতে ইচ্ছে করছে না। দরজা খোলার কিঞ্চিত শব্দ শুনতে পেল অস্পষ্টভাবে। চোখ খুলে তাকাবে যে সেই শক্তিটুকুও পাচ্ছে না। আধারে তলিয়ে যাওয়া কক্ষে বাতি জ্বলে উঠল। চোখে আলো লাগতেই ওরও মৃদুস্বরে উফ আওড়ালো। চোখ মেলে তাকালো। তন্ময় দাঁড়িয়ে, হাতে প্লেট, গলায় এখনো টাই ঝোলানো, উস্কো খুস্কো চুল। ওর চোখ জোড়া পিটপিট করলো। তড়িৎ গতিতে উঠে বসলো। দেয়াল ঘড়িতে চোখ বোলালো। মাত্র 5টা 20। এত তাড়াতাড়ি তন্ময় চলে এলো?